মধ্যে বুঝছো, তাই কিনা? সেমিকন্ডাক্টর যে কোনো স্মার্ট চিপ বা ডিভাইস তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? সেমিকন্ডাক্টর লাগবে। এখন সেমিকন্ডাক্টর গ্রুপ কোনটা বলো তো? আমাদের পর্যায় সারণী নিয়ে একটু সামান্য স্টাডি করা লাগবে কিন্তু সবারই। একটু আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল অনুযায়ী বলো 14টা। এখন 14তম গ্রুপ হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর গ্রুপ, যেমন কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead, তাই না? উপর থেকে কমপক্ষে 4টা থেকে 5টা মৌলের নাম তোমরা একটু মাথায় রাখবে, মনে থাকবে? আচ্ছা, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে ট্রানজিস্টরকে আমরা কিসের উপরে তৈরি করি? সিলিকন সাবস্ট্রেটের উপরে। দেখো সবাই অনেক বেশি আমার কাছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল अवेलेबल থাকা সত্ত্বেও আমি সবথেকে চিপ ম্যানুফ্যাকচারিং এ সবথেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? সিলিকন। মনে থাকবে? কারণ কি? সিলিকনের লো কস্ট সবথেকে বড় কারণ অ্যাভেলেবিলিটি। সিলিকন দেখছো তোমরা কেউ? বালি, তাই না? বালিতে কিন্তু সিলিকন মেইনলি থাকে। সিলিকনের বালির বেশিরভাগ অংশই সিলিকন, মনে থাকবে? আচ্ছা, এখন তো সিলিকনের লিকেজ কারেন্ট জার্মেনিয়ামের থেকে অনেক কম। সিলিকনের লিকেজ কারেন্ট জার্মেনিয়ামের তুলনায় অনেক কম। তো সবকিছু মিলিয়ে সিলিকনকে আমরা কি করি? চিপ বা আইসি ম্যানুফ্যাকচারিং এ বহুলভাবে ব্যবহৃত করি। ঠিক আছে, মনে থাকবে সবার? এখন দেখো, তাহলে সিলিকন নিয়ে পড়াশোনা করলে আমি জার্মেনিয়াম বা অন্য সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের প্রপার্টি কেমন আমরা বুঝতে পারবো। এখন সবাই একটু খেয়াল করো, আমি একটু এর মাথায় স্টার দিলাম, কারণ এটা হচ্ছে কি আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের গ্রুপ। এখন একটু খেয়াল করো, বলতো যে সিলিকনের সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। ভেরি গুড। তো দেখো যে 14 থেকে 10 বিয়োগ করলে আমরা কত পাই? 4। তাহলে গ্রুপ 15 এদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আর এদের 3টা। তাহলে এখন সবাই ভালোভাবে খেয়াল করো, ভ্যালেন্স ইলেকট্রন বা যোজন ইলেকট্রন কাকে বলে? ভ্যালেন্স ইলেকট্রন বা যোজন ইলেকট্রন কাকে বলে? কোন পরমাণু আউটারমোস্ট শেলের ইলেকট্রন সংখ্যাকে আমরা বলি তার যোজন ইলেকট্রন। কারণ কি? রাসায়নিক বন্ধনে কেমিক্যাল বন্ডিং এর সময় শুধুমাত্র কিন্তু কোন পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রন কি করতে পারে? অংশগ্রহণ করতে পারে। ভেতরের কোন শেলের কোন ইলেকট্রন কিন্তু কখনো অংশগ্রহণ করতে পারে না, তাই তো? এজন্যই সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনকে আমরা কি বলি? ভ্যালেন্স ইলেকট্রন বা বাংলায় বলি যোজন ইলেকট্রন। মনে রাখবে তো সবার? এটা কিন্তু আমাদের ছোটবেলার জিনিস। এগুলো বলছি কেন? কারণ আছে। তাহলে সিলিকনের যোজন ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে বলো তো, এই যে একখণ্ড সিলিকন ক্রিস্টাল বা ল্যাটিসে, সিলিকন ক্রিস্টাল বা ল্যাটিসে সিলিকনের সাথে পার্শ্ববর্তী সিলিকনের কি বন্ডিং থাকবে একটু অনুমান করার চেষ্টা করো তো। সমযোজী বন্ধন না? কারণ অষ্টক পূরণ করতে হবে আমাকে। যদি 5টা বা 6টা থাকে সেক্ষেত্রে কি হয়? গ্রহণ করার টেন্ডেন্সি দেখায়, তাই না? আউটারমোস্টে যখন 1টা বা 2টা সর্বোচ্চ অ্যালুমিনিয়াম 3টা পর্যন্ত ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাই না? তখন প্লাস হয়ে যায়। তাহলে যখন 4টা হয়ে যাবে তখন কিন্তু এত পরিমাণ ইলেকট্রন তুমি দান করতে পারবে না, গ্রহণ করতেও পারবে না। কারণ ইলেকট্রন ট্রান্সফার করতে আমাদের এনার্জি প্রয়োজন হয় না। সাধারণ যে রিঅ্যাকশন গুলো হয় এই সময় যে এনার্জিটা अवेलेबल থাকে সেই এনার্জিতে এই পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার করা সম্ভব হয় কখনো? হয় না। তো অ্যাকচুয়ালি আমাদের তাহলে সিলিকন ল্যাটিসে সিলিকন গুলোর কি বন্ডিং থাকবে বলো? কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। সবাই খেয়াল করে একটা একটু দেখাচ্ছি ভেঙে। একটা হচ্ছে মনে করো সেন্ট্রাল সিলিকন, এই পাশে একটা সিলিকন, এই পাশে একটা সিলিকন, এই পাশে একটা সিলিকন, এই পাশে একটা সিলিকন। দেখো সেন্ট্রাল সিলিকন তার চারপাশে 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। কেন 4টা? 3টা নয় কেন? 5টা নয় কেন? কারণ হচ্ছে অষ্টক পূরণ করতে হবে। ওর নিজস্ব 4টে আছে। তো আর 4 জনের সাথে যদি ও শেয়ারে বিজনেস করে তাহলে ওই শেয়ারে যাদের লিখছে ওদের সম্পদকেও সে নিজের সম্পদ হিসেবে ট্রিট করতে পারবে কিনা? তাহলে কয়জনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে? সে 4 জনের সাথে। সবাই খেয়াল করো, এই শেয়ার করা ইলেকট্রনকে আলাদা করে বোঝানোর জন্য আমি একটু ক্রস দিচ্ছি। একটু দেখো তো, এই একটা সমযোজী বন্ধন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? দেখো তো এই সেন্ট্রাল সিলিকন অ্যাটমে এখন অষ্টক পূরণ হয়ে গেছে নাকি যায়নি? গেছে। সে স্টেবল।
এত নাকি কষ্ট পূরণের নীতি হলো জানেন তো? জি স্যার। এখন তাহলে সবাই খেয়াল করো যে আমরা এখন এখান থেকে শিখলাম যে দেখো কি বলছে, ট্রানজিস্টরস আর বিল্ড অন এ সিলিকন সাবস্ট্রেট। এই কথাটা আবার খুব ইম্পর্টেন্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। সাবস্ট্রেট আপনাদের সঙ্গে পরিচিত? সাবস্ট্রেট কাকে বলে? বেস। ভিত বাড়ি তৈরি করতে গেলে যেমন আমাদের কি লাগে বলতো? বেস লাগে না? একটা ভিত্তির উপর বাড়ি তৈরি করতে হয়। ঠিক তেমনি ট্রানজিস্টরকে যার উপরে আমি ফ্যাব্রিকেট করব, যার উপরে তৈরি করব, এটাকে আমরা কি বলবো? সাবস্ট্রেট। এটাকে আমরা কি বলবো বলো? সাবস্ট্রেট। সাবস্ট্রেট। এই ওয়ার্ডগুলো কিন্তু শিখবা। তাহলে সিলিকনের যে গ্রুপ 4 বলা, যদি এটাকে আমরা কি বলবো? গ্রুপ 14। কি বলবো আমরা? গ্রুপ 14 ম্যাটেরিয়াল forms crystal lattice with bonds to 4 neighbors. কয়জন প্রতিবেশীর সাথে? চারজন প্রতিবেশীর সাথে কি বন্ড? তাহলে সিলিকনের তাহলে ল্যাটিসের গঠনটা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার? সবাই এখান থেকে দেখবা যে এই যে একটা মাত্র স্টেট মানে কি একটা বন্ড, সরি একটা বন্ড না একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। মনে করো এই একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এক একটা সমযোজী বন্ধনে কয়টা করে ইলেকট্রন জড়িত থাকে? দুইটা। তাহলে সিলিকনের ক্রিস্টাল ল্যাটিস ফরমেশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আশা করি। এইবার আসো ছোট করে একটা কথা বলি। আমরা সলিডকে কয় ভাগে ভাগ করতে পারি বলতো? তাদের ইন্টারনাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে একটা বলে দিই, বাকিগুলো একটা বলো তো দেখি তোমরা। ক্রিস্টালাইন আর কি ছিল? পলি ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, আরটা কি ছিল? অ্যামরফাস, মনে নাই? ক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন, একটা কি বললাম? অ্যামরফাস। ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল বা সিঙ্গেল ক্রিস্টাল কাদেরকে বলে? বলতে একটু তিনটে পার্থক্য কি? ক্রিস্টাল কাদেরকে বলে? ক্রিস্টাল বা সিঙ্গেল ক্রিস্টাল বা ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল কাদেরকে বলে বলো? যে ম্যাটেরিয়ালগুলোতে কি হয় বলো? রিপিটেটিভ অর্ডার থাকে, রিপিটেটিভ অর্ডার, লং রেঞ্জ অর্ডার বলে আমরা কি বলি? লং রেঞ্জ অর্ডার, রিপিটেটিভ থাকে, সেম প্যাটার্ন বজায় থাকে, তাই না? পুরো দা ম্যাটেরিয়াল, পুরো বস্তুখণ্ড জুড়ে একই প্যাটার্ন, একই অ্যারেঞ্জমেন্ট বজায় থাকে, তাই না? তাকে আমরা কি বলি? ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। দেখো ক্রিস্টালের প্রপার্টি হচ্ছে তুমি ক্রিস্টালের মধ্যে যে কোনো একজনকে চুজ করো, সেখানে বসে তুমি যে সারাউন্ডিংস দেখবা, যে পরিবেশ দেখবা, অন্য যে কোনো জায়গা থেকে ঠিক আইডেন্টিক্যাল সারাউন্ডিংস তুমি দেখতে পাবা। ঠিক আছে? এই জন্যই আমরা ক্রিস্টালের সংজ্ঞা দেওয়ার সময় কি বলি? রেগুলার অ্যারেঞ্জমেন্ট এবং লং রেঞ্জ অর্ডার, মানে একই প্যাটার্ন, লং রেঞ্জ, পুরো বস্তুখণ্ড জুড়ে বজায় থাকবে। ঠিক আছে? আর পলিক্রিস্টালাইন কেমন তাহলে বলো? এমন ম্যাটেরিয়াল আছে না পুরো বস্তুখণ্ড জুড়ে সিঙ্গেল ক্রিস্টাল না, আর তার ছোট ছোট কি আছে? ক্রিস্টালের মতো রিজিয়ন আছে। এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল, এটা একটা সিঙ্গেল ক্রিস্টালের মতো, এটা একটা সিঙ্গেল ক্রিস্টালের মতো, এবং বাকিগুলোর জন্য সেম। ঠিক আছে? তাহলে পলি মানে কি? অনেক, আর মনো মানে এক। পলিক্রিস্টালাইন মানে কি? যে ম্যাটেরিয়ালগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের মতো আচরণ করে, বাট পুরো বস্তুটা কিসের মতো না? ক্রিস্টালের মতো না। দেখবা যে কোনো কোনো সময় তোমার এই ক্রিস্টাল ভাঙলে এরকম করে হাতুড়ি দিয়ে বা কোনো কিছু আঘাত করলে এরকম মনে হয় ছাড়িয়ে যায়, আসে আসে, সেগুলো কিন্তু এরকম। বুঝতে পারছো? দেখো এখন একটু দেখো, গ্রেইন মানে কি? শস্য বা দানা বা কণা, তাই না? গ্রেইন, GRAIN। তো এই যে পলিক্রিস্টালাইনের একটা ক্রিস্টালকে বলা হয় কি বলতো? গ্রেইন। কি বলা হয়? একটা গ্রেইন। এটা একটা গ্রেইন, এটা একটা গ্রেইন, এটা এটা এটাও তাই। তো গ্রেইন গুলো যে বাউন্ডারি দ্বারা আলাদা থাকে, এটাকে কি বলা হয়? গ্রেইন বাউন্ডারি। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে তোমরা যে কোর্স করছো, সেখানে কিন্তু এই জিনিসগুলো তোমরা পড়ে আসছো, বলে গেছো। তো হয়তো সেই সময় এর ভিতরে ঢুকতে পারো না খুব বেশি। দেখো তাহলে এগুলো একটু মনে রাখবা। আর এমন কাজ কি এবার তাহলে তোমরা নিজেরাই বলো, অ্যাবস্ট্রাক্ট করো, যার কোনো পরমাণুর কোনো লং রেঞ্জ বলো, শর্ট রেঞ্জ বলো, কোনো ঠিক ঠিকানা নাই, সব এর উপরে একদম অ্যাবস্ট্রাক্ট। মনে থাকবে?
তো দেখো উদাহরণ দিই একটা ক্রিস্টালাইন, সাপোজ মনে করো যে কপার সালফেট বা আমাদের আরো পরিচিত খাবার লবণ NaCl। এমন সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ জন্য হচ্ছে গ্লাস। আমরা যে কাঁচ দেখি না, কাঁচ স্বচ্ছ, এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় চকচক করে, দেখে আমাদের মনে হয় যে মধ্যে কোনো পরমাণুগুলো খুব রেগুলার প্যাটার্নে সজ্জিত। বাট গ্লাস কিন্তু কি ম্যাটেরিয়াল, এমন সাবজেক্ট গ্লাসের কিন্তু কোনো পরমাণু রেগুলার অ্যাক্টিভিটি বা কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, মনে থাকবে। তো যাই হোক, আজকে আমাদের এই যে এই টেস্টটা আমরা করে শেষ করব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ডোপিং করা কাকে বলে একটু বলো তো? ডোপিং বলো। ইমপিউরিটি অ্যাড করা, ডোপ মানে কি? কোন একটা ইমপিউরিটি অ্যাড কোন একটা এক্সটার্নাল কোন সাবস্টেন্স, তাই না? যেমন তাহলে কি করে ডোপ টেস্ট করে না, তার মানে কি কোন মাদক বা কোন শক্তিবদ্ধ অবৈধ কোনো কিছু সে ইনজেক্ট দিচ্ছে কিনা, তাই না? তো ডোপিং মানে কি? আমাদের এখানে ডোপিং মানে সেমিকন্ডাক্টরের যে বললাম তার কন্ডাক্টিভিটিটা আমরা মডুলেট করতে পারি, ইঞ্জিনিয়ারিং করতে পারি। এটা কিসের দ্বারা সম্ভব হয়? কিসের মাধ্যমে সম্ভব হয়? ডোপিংয়ের মাধ্যমে। যদি খুব সামান্য পরিমাণ অপদ্রব্য বা ভেজাল যদি আমি আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে মেশাই, তাহলে তার কন্ডাক্টিভিটিটা কনসিডারেবল অ্যামাউন্টে কি হয়, চেঞ্জ হয়। তাহলে ডোপিং বলতে আমরা কি বুঝবো? যে খুব সামান্য পরিমাণ অপদ্রব্য নিয়ন্ত্রিত উপায়ে সেমিকন্ডাক্টরে মেশানোকে আমরা কি বলি? ডোপিং। আর ডোপ্যান্ট কাদেরকে বলবো? যে এক্সটার্নাল সাবস্টেন্স, এক্সটার্নাল যে এজেন্টকে তুমি ডোপ করছো, যাকে ভেজাল হিসেবে ইউজ করছো, সেটাই কি ডোপ্যান্ট। এটাই কি ডোপ্যান্ট, মনে থাকবে। তাহলে দেখো সিলিকন ইজ এ সেমিকন্ডাক্টর। পিওর সিলিকন হ্যাজ নো ফ্রি ক্যারিয়ার এন্ড কন্ডাক্টস ফুললি। তাহলে পিওর সিলিকনে কিন্তু কোনো ফ্রি ক্যারিয়ার থাকে না বলতেই চলে, এজন্য তার কন্ডাক্টিভিটি খুবই কম। So adding dopants increases the conductivity. তাহলে ডোপ্যান্ট অ্যাড করলে তার কন্ডাক্টিভিটিটা কি হয়, বাড়ে। এবার খেয়াল করো, ডোপ্যান্ট হিসেবে আমি 15তম গ্রুপ অথবা 13তম গ্রুপের মৌলকে ব্যবহার করব। সেটা দেখো ঠিক 14 এর একটা পরে এবং একটা আগে। আজকের পর থেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো নিয়ে আমাদের যেন কোনো কনফিউশন না থাকে, সবাই একটু ভালোভাবে খেয়াল করবো। তো এবার একটু বলো তো 15তম গ্রুপের দু একটা মৌলের নাম বলো তো। নাইট্রোজেন, ভেরি গুড। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি আছে না এগুলো? টিচার লাগবে না বেশি। এরপরে 13তম গ্রুপের দু একটা মৌলের নাম বলো তো। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম, লাগবে না। তিনটে চারটা হলে হবে আবার। এখন আমাদের মেইন উদ্দেশ্য এখান থেকে একটু ডোপিংটা বোঝা। সবাই একটু খেয়াল করো তো, এটা কি দেখতে পাচ্ছ নাকি একটু ডোপিং করবো? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। তো দেখো তো এখানে কি আর্সেনিক আছে না? সবাই খেয়াল করো। একটা আর্সেনিক কোন গ্রুপের মৌল? 15। তো যখন আর্সেনিককে তুমি ডোপিং করবে, আর্সেনিক দিয়ে সেমিকন্ডাক্টরকে ডোপিং করবে, তখন কি ঘটনা ঘটবে? তো আর্সেনিককে আমরা ইনজেক্ট করি। কি করি আমরা? ইনজেক্ট করি। ডোপিং করার বিভিন্ন পদ্ধতি আছে, আমরা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আয়ন ইমপ্লান্টেশন বলে, আবার একটা ডোপিং পদ্ধতি সেটাকে বলে ডিফিউশন। কি বলে? ডিফিউশন কোন প্রসেসে ডোপিং করা যায়, আয়ন ইমপ্লান্টেশন প্রক্রিয়ায় ডোপিং করা যায়। তো এটা আমার সামনে বলবো। তো ডিফিউশন কেমন জানো? সংক্ষেপে একটু বলি, যখন কনটেক্সটে আসলে ডিফিউশন মানে এটা কি? মনে করো তোমার সেই সিলিকন, কি বলে এটা? তোমার সেই সিলিকন ক্রিস্টাল। তুমি আর্সেনিক গ্যাসকে বা আর্সেনিক ভ্যাপারকে এটাকে বলি ফার্নেস। কি বলি আমরা? ফার্নেস মানে কি? একটা চুল্লি, যার টেম্পারেচারটা আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, হাই টেম্পারেচার তৈরি করা যায়। হ্যাঁ, তো এই ফার্নেসে সিলিকনকে রেখে আর্সেনিককে রেখে তুমি যদি হিট বাড়াতে থাকো, তাহলে কি হবে জানো? ডিফিউশন মানে কি? অতি ঘন অঞ্চল হতে কম ঘন অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে, তাই না? তো এই আর্সেনিক কি হবে জানো? যখন টেম্পারেচার বাড়বে, কোন পরমাণুগুলো সব কি হবে? মাথামাছি করবে না? তো অনেক সময় মনে করো যে কোনো একটা ফ্যান বা এরকম কোনো মানে যানবাহনের জায়গা না হয়, তো এরকম হয় না যে ধাক্কা দিলে যেন জায়গা হয়ে যায়, এরকম মোটরসাইকেল বসতে জায়গা হচ্ছে না, সেটা ধাক্কার মতো লাগবে, সবাই নড়াচড়া হয়ে প্যাকাজটা ভালো হয়, তাই না? ঠিক এরকম এখানে যখন হিট আসবে না, তখন এই সিলিকনের ক্রিস্টাল গুলো কি হবে? কম্পন বাড়বে কিনা? কোনগুলো কি হবে? কম্পন বাড়বে। তো সেই
কম্পাউন্ড বাড়বে সেই সময় এই আর্সেনিক গুলো কি হবে অ্যাটমিক ইন্টারঅ্যাটমিক যে স্পেস আছে আন্তঃআণবিক যে গ্যাপ তার মধ্যে কি হবে একটা একটা করে ঢুকে যাবে এটাকে আমরা বলি ডিফিউশন এটাকে কি বলি আমরা ডিফিউশন একটা সফট প্রসেস তাই না আর একটা নাম কি বললাম ডোপিং করা আয়ন ইমপ্লান্টেশন ইমপ্লান্ট করা মানে কি ইমপ্লান্ট করা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ইনজেক্ট করে বা বোমবার্ড করে বা বুলেট ছোড়ার মতো করে জোর করে পুশ করে দেয় ইনজেক্ট করে দেয় ঢুকিয়ে দেয় হ্যাঁ এটাকে আমরা কি বললাম আয়ন ইমপ্লান্টেশন তো তোমরা সিআরটি ক্যাথোড রে টিউবের নাম শুনছো না জি স্যার ওই যে পুরাতন দিনের টেলিভিশন গুলো দেখো না এরকম বড় বড় ক্যাথোড রে টিউব ওখানে কি হয় ইলেকট্রন গান ইউজ করা হয় ইলেকট্রন গান হাই ইলেকট্রিক ফিল্ডে এই যে ইলেকট্রন খুব একটা সূক্ষ্ম অগ্রভাগ দিয়ে ইলেকট্রনকে কি হয় বন্দুকের মতো করে এইভাবে পর্দায় ছড়ে দেওয়া হয় তো ওই প্রিন্সিপাল আমি এখন আর যাচ্ছি না তো এখানে কি করা হয় আয়নগুলোকে কি করা হয় বোমবার্ড করা হয় কি করা হয় বোমবার্ড করা হয় বা বুলেটের মতো করে এরকম করে হাই অ্যাক্সেলারেশনে কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে জোর করে ইনজেক্ট করে দেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু হার্ড প্রসেস কি প্রসেস একটু হার্ড প্রসেস তারপর তো ডিফিউশনের দুইটা প্রসেসের নাম বললাম সামনে আবারও বলবো এখন একটু লিখে মনে রাখো কি বললাম ডিফিউশন একটা কি আয়ন ইমপ্লান্টেশন এখন একটু খেয়াল করো যখন এই আর্সেনিককে তুমি এখানে ডোপিং করবা সেই আর্সেনিককে এখানে থাকতে গেলে কি হবে ঠিক সিলিকনের মতো করে তাকে এখানে থাকতে হবে না তাই নাকি ওই ক্রিস্টালের মধ্যে সে যদি স্টেবল হয়ে থাকতে চায় তাহলে কি ওখানে বাকি সবাই যেরকম আছে সেরকম ভাবে থাকে থাকতে হবে তুমি দেখো তোমার যেগুলা কমিউনিটি থেকে বেরোবে তুমি অন্য কোনো জায়গায় যেতে থাকতে চাও ওইখানকার রুলস রেগুলেশন কায়দা তোমাকে মেনে চলতে হবে কি করে তুমি মিলিয়ে আমরা বলতে পারো তাহলে আর্সেনিক এসে এখানে ঠিক সিলিকনের মতোই কয়টা সমাধানী বন্ধন গঠন করতে চাইবে চারটা তো আর্সেনিকের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা 5টা তো চারজনের সাথে হাত ধরাধরি করে বা বিজনেস করে তার অষ্টপূর্ণ হয়ে যাওয়ার পরে একটা ইলেকট্রন বেশি না তার ওই একটা ইলেকট্রন কিন্তু আর সে তার অ্যাটমিক সাইট বা অরবিটালে আর জোর করে ধরে রাখবে না কেন বলতো সেটা তো অর্জন হয়ে গেছে ওই ইলেকট্রনকে কিন্তু সে আর বাধ্য করবে না তার কাছে ঠিক আছে তাহলে ওই ইলেকট্রনটা সে কি করবে রিলিজ করে দিবে সে এখন পুরো বস্তু খণ্ডে কি করতে পারে বলতো মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে তাহলে ফিজিক্স ক্যারিয়ার জেনারেট হলো না কি জেনারেট হলো ফিজিক্স ক্যারিয়ার এটাকে আমরা কি বললাম ফিজিক্স ক্যারিয়ার বা মোবাইল চার্জ ফিজিক্স ক্যারিয়ার বা মোবাইল এটাকে আমরা কি বললাম ফিজিক্স ক্যারিয়ার বা মোবাইল চার্জ তাহলে বলতো এই যে ফিজিক্স ক্যারিয়ার যেটা জেনারেট হলো সেটা টাইপ কি পজিটিভ নাকি নেগেটিভ নেগেটিভ এজন্য এটাকে আমরা কি বলবো এন টাইপ বলো কি এন টাইপ সেমিকন্ডাক্টর তাহলে গ্রুপ 15 এর কোন মৌলকে যদি আমি ডোপ্যান্ট হিসেবে ইউজ করি তাহলে আমি কি টাইপের সেমিকন্ডাক্টর পাবো ক্লিয়ার সবাই ক্লিয়ার এবার বলো এই যে একটা ইলেকট্রন পুরো বস্তুখণ্ডে ছেড়ে দিল একে তুমি ডোনর বলবা নাকি অ্যাকসেপ্টর বলবা ডোনর মানে কি দাতা যে দিয়ে দিচ্ছে না আর যে দেয় তার মাথা সবসময় উঁচু থাকে তার মনে সবসময় একটা পজিটিভ ভাইব থাকে দেওয়া একটা কি পজিটিভ কাজ এভাবে মনে রাখতে পারো ডোনর একটা নিজে ইটসেলফ কি পজিটিভ এইবার দেখো এই চার্জের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন আছে এটাকে আমরা বলবো ফিক্সড চার্জ এই নামগুলো সবাই লিখে নিবে এবং মনে রাখবা কি বললাম ফিক্সড চার্জ অথবা বাউন্ড চার্জ অথবা আরেকটা নাম আছে স্পেস চার্জ কি বললাম ফিক্সড চার্জ ফিক্স মানে কি এই ইলেকট্রনটা নড়াচড়া করতে পারে বাট এই যে আর্সেনিকের এই যে আধান পজিটিভ আর্সেনিক কি কোনো কারেন্ট ক্যারিতে অংশগ্রহণ করবে না ওর কি নড়াচড়া করার জন্য ক্ষমতা আছে সবার সাথে হাত ধরাধরি করে বন্ডিং গঠন করে চুপচাপ যেখানে আছে ওইখানে কিন্তু থাকতে বাধ্য এজন্য যে চার্জ নড়াচড়া করতে পারে না ক্রিস্টাল সাইটে স্থির তাকে আমরা কি বলবো ফিক্সড চার্জ অর বাউন্ড চার্জ বাউন্ড মানে কি বাধ্য সেখানে বসে থাকতে স্থির থাকতে বাধ্য একটা নাম বললাম স্পেস চার্জ কি বললাম স্পেস মানে কি মহাশূন্য স্পেস মানে কি শূন্য বা স্থান বা মহাশূন্য তো স্পেসের মধ্যে যেমন আমাদের যে স্টারগুলো গ্রহ নক্ষত্র সূর্য যাই বলো না কেন কিভাবে পৃথিবী থাকে না বিভিন্ন জায়গায়
তো এই যে ফিক্সড চার্জগুলো কোন একটা বাল্ক ম্যাটেরিয়ালের ভলিউমের মধ্যে কি লাগে, যেখানে থাকে ওইখানে স্থির হয়ে বেশি থাকার মতো থাকে, সেখান থেকে কি করতে পারে না, কোথাও মুভ করতে পারে না। এজন্য এই চার্জকে আমরা অনেক সময় কি চার্জ বলি, স্পেস চার্জ। তাহলে দেখো ফ্রি ক্যারিয়ার বা মোবাইল ক্যারিয়ার বা মোবাইল চার্জ যারা কারেন্ট ক্যারি করতে অংশগ্রহণ করবে, যারা নড়াচড়া করতে পারে, বাট ফিক্সড চার্জ, বাউন্ড চার্জ আর স্পেস চার্জ যারা কিন্তু কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না, মুভ করতে পারে না, কারেন্ট ক্যারিতে অংশগ্রহণ করতে পারে না। মনে থাকবে সবার? তাহলে মনে রাখবা যে এটা তাহলে কি ডোনর কি হয়, পজিটিভ ডোনর, পজিটিভ চার্জ যেটা হচ্ছে ফিক্সড চার্জ, বাউন্ড চার্জ বা স্পেস চার্জ। আর যেটাকে সে দিচ্ছে পুরো বস্তুখণ্ডে মুক্তভাবে, এটাকে আমরা কি বলবো, ফ্রি ক্যারিয়ার বা মোবাইল চার্জ বা মোবাইল ক্যারিয়ার। মনে থাকবে? এরপরে এটা তোমরা সহজে বুঝতে পারবে। দেখো এরপর যদি ক্যারটন গ্রুপের কোনো মৌল, সে ওরা কাকে নিছে, বোরন। তবে দেখো বোরনকে যদি আমি ডোপিং করি, তাহলে বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে এখানে সে বন্ধন গঠন করার সময় একটা ইলেকট্রন তার কম পড়বে না, সে একটা ইলেকট্রনকে সে কোন একটা পার্শ্ববর্তী অ্যাটমিক সাইট বা অরবিটাল থেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো, ঠিক আছে? তাহলে তার সাথে কি হবে, নেট নেগেটিভ চার্জ হবে না? এই নেট নেগেটিভ চার্জ এটাকে কি বলবা, নেগেটিভ অ্যাকসেপ্টর আয়ন। নেগেটিভ অ্যাকসেপ্টর মানে কি, গ্রহীতা। বাংলায় তোমরা এগুলো আগেই পড়ে আসছো ছোটকালে। অ্যাকসেপ্টর আয়ন, এটা ডোনর, এটা অ্যাকসেপ্টর, মানে কাজ পোলারিটি কেমন এগুলা। তাহলে এবার একটু খেয়াল করো, যেখান থেকে একটা ইলেকট্রন টান দিল সেখানে একটা ইলেকট্রনের ঘাটতি না? এবার এই হোলের সংজ্ঞা দাও তো একটু। হোল কাকে বলি আমরা? যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকে, এটা কি থাকার কোনো জায়গা? তাহলে পজিটিভ আয়নের আধিক্য। আমাদের যদি কোথাও বসতে হয় তাহলে সেটা নিশ্চয়ই কোনো চেয়ার হতে হবে। তাহলে ইলেকট্রনের থাকার কথা স্থান বলবো আমরা নাকি বলবো, বলতে তো এই জায়গাটা দেখি। হোল কাকে বলবা? সবাই তো ভালোভাবে একটু এই কথাটা শুনে রাখো। হোল কিন্তু কোনো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স না, কোনো জায়গা না। ঠিক আছে, হোল কি অ্যাকচুয়ালি ইলেকট্রনের থাকা করার একটা এনার্জি স্টেট। ইলেকট্রনের থাকা করার কি এনার্জি স্টেট। আমরা পলির এক্সক্লুশন প্রিন্সিপাল পড়ছি না, পলির বর্জন নীতি। এই যে বেসিক ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্স যখন আমরা পড়ে আসছি তখন আমাদের নলেজ আছে না যে একটা পরমাণুতে একই শক্তি নিয়ে একাধিক ইলেকট্রন থাকতে পারে? বলো না। ইলেকট্রনের শক্তি কি কোয়ান্টাইজ না? ইলেকট্রনের শক্তি কি কোয়ান্টাইজ, আইদার দিস অর দিস। এর বাইরে কিন্তু তারা থাকতে পারবে না। এখন কোন একটা এনার্জি স্টেট, সে 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে যদি কোন ইলেকট্রন বসে থাকে, আর কেউ কি 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিতে পারবে ওই অ্যাটমে? বলো এই স্টেটটা তাকে নিতে পারবে? পারবে না। যদি কেউ ওই স্টেট ছেড়ে দিয়ে অন্য কোনো স্টেটে যায়, তখন কিন্তু ওই এনার্জিটা অন্য কারোর জন্য মুক্ত থাকবে, অন্য কেউ তখন ওই এনার্জিটা নিতে পারবে। তাহলে তোমরা সবাই মনে রাখবা, ভোল্ট কিন্তু কোনো ফিজিক্যাল কোনো কিন্তু এক্সিস্টেন্স নাই। ওর অ্যাকচুয়ালি কি ইলেকট্রনের থাকা করা একটা এনার্জি স্টেট, এটা এনার্জির দশা। মনে থাকবে? তাহলে খেয়াল করো, এইখানে যখন ভোল্টটা আসলো, পার্শ্ববর্তী কোনো একটা ইলেকট্রনকে সে টান দিবে, দিলে সেখানে কি হবে, আবার একটা হোল। আবার অন্য জায়গা থেকে একটা ইলেকট্রন কিছু টান দিবে, একটা হোল। তাহলে ইলেকট্রন যেদিকে যায়, হোলটা কোন দিকে যায়? বিপরীত দিকে। তাহলে ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ ইলেকট্রন যদি নেগেটিভ হয়, হোলকে আমরা কি হিসেবে দেখি? পজিটিভ। তাহলে ক্যালকুলাম গ্রুপের মৌল দিয়ে ডোপিং করলে আমরা এখানে ফ্রি ক্যারিয়ার যেটা পাচ্ছি সেটা টাইপ কি বলো? পজিটিভ না? পজিটিভ। এইজন্য এই সেমিকন্ডাক্টরকে তুমি কি বলবা? পি টাইপ। পি টাইপ সেমিকন্ডাক্টর, তাই তো? এগুলো তো কাজতে পারছো সবাই? জি স্যার। তার কোনো সমস্যা আছে? আচ্ছা, ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, এরপরে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে বলবো। হয় এই কোশ্চেনটা নিয়ে ভাবো। বলো তো এন টাইপ অর পি টাইপ সেমিকন্ডাক্টর এটা কি ইলেকট্রিক্যালি চার্জ নাকি নিউট্রাল? এন টাইপ সেমিকন্ডাক্টর হোক বা পি টাইপ সেমিকন্ডাক্টর হোক, তারা কি ইলেকট্রিক্যালি চার্জ, তড়িৎ নিরপেক্ষ নাকি আহিত? সবাই একমত? এই যে বললাম তুমি এখানে 3 ইলেকট্রন তৈরি হচ্ছে, এন টাইপ নাম দিলাম, এখানে হোল তৈরি হচ্ছে, পি টাইপ নাম দিলাম, তাহলে তারা কি আদতে চার্জ নিউট্রাল নাকি চার্জ? স্যার নিউট্রাল স্যার। একটু বলো তো। নিউট্রাল, তাই না? স্যার। এই চার্জ কিন্তু অনেকের মনে হচ্ছে হওয়ার কথা, আমার নিজেরই হয়তো হয় না? এটা কিন্তু আসলে নিউট্রাল, আসলে তারা ইলেকট্রিক্যালি
নিউট্রাল। কেন বলো তো? লজিক থেকে দিতে পারবা, যারা বলছে নিউট্রাল বলছে তারা একেবারেই সঠিক কথা বলছে। ইলেকট্রন হোল কিন্তু বাইরে থেকে আদান প্রদান কিন্তু হয় নাই। আউটার ওয়ার্ল্ডের সাথে কোনো আদান প্রদান হয়েছে দেখো তো? না স্যার। যা হয়েছে ওই দুইজন ওই সিস্টেমের মধ্যেই কিন্তু আদান প্রদান হচ্ছে, তাই কিনা? সিস্টেমের বাইরে কোনো কিছু যাচ্ছে? বাইরে থেকে সিস্টেমে কিছু আসছে? বলো। তাহলে আলটিমেটলি একটা ফুল এন টাইপ হোক বা পি টাইপ হোক, পুরো সেমিকন্ডাক্টর ইলেকট্রিক্যালি কেমন হবে? নিউট্রাল। মেনে নিচ্ছ এটা? জি স্যার। কনফিউশন আছে এখন কারোর কোনো? বলো, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার পিওর সিলিকন। কি বললাম? এটা আমার পিওর সিলিকন। সিলিকন। এখানে ডোপিং হিসেবে অ্যাড করছো কাকে? সে একজনকে বলা আর্সেনিক। আর্সেনিক তো বলো সিলিকন যখন ছিল একা একা তখন কি ইলেকট্রিক্যালি নিউট্রাল না সে? তার যত সংখ্যক ইলেকট্রন তত সংখ্যক প্রোটন। এখন তুমি মনে করো বাইরে থেকে এখানে অ্যাড করছো কাকে? আর্সেনিক, তাই না? এখন আর্সেনিক এখানে যে বন্ধন গঠন করতে যে তার একটা ইলেকট্রনকে মনে করো যে পুরো বস্তুখণ্ডে ফ্রিলি ঘুরে বেড়ানোর জন্য অনুমতি দিয়েছে, কিন্তু এই আর্সেনিক ইটসেলফ যখন আসছে না তখন কি নিউট্রাল হয়ে আসছে না সে? তাহলে এই যে পুরো হোল সিস্টেমটাকে এখন কি তুমি ইলেকট্রিক্যাল চার্জ বলবো নাকি নিউট্রাল বলবো? এর দুজনের মধ্যে আপেক্ষিক গ্রোথ হয়েছে, এজন্য একে পজিটিভ বলছে, একে নেগেটিভ। বাট এই যে সিস্টেমের বাইরে বক্সটার বাইরে কেউ গেছে? না স্যার। পুরো এই যে হোল সিস্টেমের বাইরে কেউ গেছে? এখান থেকে ইলেকট্রন বাইরে দেখি আমি, বাইরে থেকে কোন ইলেকট্রন নিয়ে আসি আমি, তাহলে হোল সিস্টেমটা ইটসেলফ কি আছে? ইলেকট্রিক্যালি নিউট্রাল। এই ইলেকট্রনটা যখন এসে আবার আর্সেনিককে নিয়ে নিবা, নিয়ে আর্সেনিককে এখান থেকে বের করে নিয়ে আসবে, সবাই নিউট্রাল না তখন? That's it. আচ্ছা সবাই একটু রেসপন্স করো।